এই ধারা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এই ধারা যুবদলের ত্যাগী পরিশ্রমী নেতা, যাকে পুলিশ রাস্তা থেকে টানতে টানতে চায়না ঘরে তুলে নিয়ে গেছেন, সেই প্রিয় সহযোদ্ধা এই যাত্রাবাড়ি ধারা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মধু, এই ধারা যুবদলের সাবেক সহসভাপতি নারায়ণ নদী, এই ধারার কৃতি সন্তান, এই ধারার কৃতি সন্তান যাত্রাবাড়ি ধারা যুবদলের সাবেক নেতা, বর্তমান নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহসভাপতি ফয়সাল সৈকত কর্মী সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাহাবানের নেতৃবৃন্দ, ডান্ডাধারার নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, যাত্রাবাড়ি ধারা যুবদলের এই 65 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সেবা করতে এসে নিজের ভিতর থেকে যেন কেমন একটা আনন্দ ভাব, কারণ এই 65 নম্বর ওয়ার্ড যুবদল স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে 1851 থেকে 7 জানুয়ারিতে ভূমিকা রেখেছে, সেটা ভুলার মতো নয়। ঠিক একই কায়দায় 15 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত যাত্রাবাড়ি থানা যুবদল 65 নম্বর ওয়ার্ড যুবদল বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে ব্যারিকেড দিয়েছিলেন হাসিনা বিরোধী আন্দোলনে, ভোলার মতো নয়। আমার ঢাকায় যখন 4টা স্পট ঘেরাও কর্মসূচি হয়েছিল, বিএনপি দিয়েছিল, তখন একটা স্পট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই 65 নম্বর ওয়ার্ড যুবদল এবং যাত্রাবাড়ি থানা যুবদল তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের ট্যাঙ্ককে প্রতিহত করে হাসিনার ওই ট্যাঙ্ক, যেটা পুলিশের কাছ থেকে নিয়ে এসেছে না সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে এসেছে জানি না, ওই যে ট্যাঙ্ক নিয়ে গুলি করে দেখছেন না যুদ্ধের সময়, ওই ট্যাঙ্কে 65 নম্বর ওয়ার্ড যুবদল যাত্রাবাড়ি থানা যুবদল প্রতিহত করে হাসিনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। জীবন বাদ রাখে তাদেরকে নিয়ে তারা গর্ববোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যাত্রাবাড়ি থানা যুবদলকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই যাত্রাবাড়ি থানা যুবদলকে 65 নম্বর ওয়ার্ড যুবদলকে যেভাবে গড়ে তুলেছেন খন্দকার এনামের নেতৃত্বে, আমরা চাই বাংলাদেশে প্রতিটা থানা, প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়ন এরকম করেই হইতে থাকুক। আমাদের নেতারা প্রশংসা করলাম, প্রশংসায় ভেসে যাবেন না, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হইতে হবে, সুসংগঠিত হইতে হবে। আমাদের ঐক্যবদ্ধর কোন বিকল্প নাই, সুসংগঠিত হওয়ার কোন বিকল্প নাই। এই এলাকাতে দেখেন মাঝে মাঝে কিছু টুপি পরা লোকজন মিছিল করে, দেখেছেন না আন্দোলনের সময় বছরে একবার কোন ফুল দিন ভোটে ওরকম করে কিছু লোক নিয়ে মিছিল করতো, তারা আবার কিন্তু বিএনপির ভর করে যারা রাজনীতি করেছে, তারা এই হাসিনা চলে যাওয়ার পরে, এই হাসিনা চলে যাওয়ার পরে বাহিনীর দেশের সাথে ষড়যন্ত্র করতেছে এবং আওয়ামী লীগের সাথে একত্রতা করে ষড়যন্ত্র করে নিজেদেরকে হল মনে করতেছে। তাদেরকেও প্রতিহত করতে হইতে পারে, ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছি, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যেরকম যুদ্ধ করেছে আমাদের পূর্বোত্তরসূরিরা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে আমরা যেরকম যুদ্ধ করেছি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে আমরা সারাটা জীবন যুদ্ধ করব। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল
গণতন্ত্রের পক্ষের দল ঢাকা মহানগর দক্ষিণ যুব দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে চলে। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নিজ হাতে গড়া যুব দল। ঢাকা মহানগর দক্ষিণ যুব দল তারেক রহমান সাহেবের মা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাহুবল ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে এখন থেকে পাড়া মহল্লায় গলিতে গলিতে মা বোনদের কাছে যা পরিবারের সালাম পৌঁছে দেব, হারের শীষের সালাম পৌঁছে দেব, যে পরিবারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে। আজকে দেখছেন না 5 মাস এই অনির্বাচিত সরকার আমাদের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার জনগণের সাথে বেইমানি করতে যাচ্ছে। আজকে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, কালকে চালের দাম বাড়িয়ে দেবে, পরশু তেলের দাম বাড়িয়ে দেবে, পরশু কাপড়ের দাম বাড়িয়ে দেবে। আমাদেরকে আবার রাজপথে নামতে হইতে পারে। এই জন্যই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কারের কোন পালাই নেই। খুনিরা রাস্তায় ঘুরে বেড়ায়, অমৃত রাস্তায় ঘুরে বেড়ায়, এদের কোনো মাথা ব্যথা নেই। পরশুদিন দেখলাম পত্রিকার হেডলাইন, রাজশাহীতে শিবিরের নেতৃত্বে আমাদের এক ভাইকে হত্যা করে, পায়ের রক্তে হত্যা করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, মেরুয়ালের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা কি এই দেশ দেখতে চেয়েছি? আমরা এই দেশ দেখতে চেয়েছি? আমরা হত্যা রাজনীতি চাই না, আমরা খুঁড়িয়া জেলার রাজনীতি চাই না, আমরা খুঁড়ি শেখ মুজিবুরের রাজনীতি চাই না, আমরা খুঁড়ি এরশাদের রাজনীতি চাই না, আমরা খুঁড়ি ফখরুদ্দিন মঈনুদ্দিনের রাজনীতি চাই না। এই সরকারকে হুঁশিয়ার করতে চাই, এই সব দুষ্কৃতিকারীদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন, এই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে যদি আপনারা গ্রেফতার না করেন, আমরা জাতীয়তাবাদী যুব দল আবার রাজপথে নেমে আসবো, আবার ঐক্যবদ্ধভাবে আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করবো। সকল নেতাকর্মীর প্রতি নির্দেশনা, কেউ বিপদগামী হবেন না। যদি কেউ বিপদগামী হন, তদন্তের মধ্য দিয়ে যদি আপনাদের বিরুদ্ধে কোনো এলিগেশন চলে আসে, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন কিন্তু কখনোই ক্ষমা করবে না। আপনারা যেভাবে আসেন এভাবেই থাকবেন। কিছু লোকজনের নামে বিভিন্ন সময় রিপোর্ট পাওয়া গিয়েছে, আমরা তাদেরকে শোকসের মাধ্যমে সতর্ক করেছি। আর কিন্তু কোন শোকস হবে না, সরাসরি অ্যাকশন হবে। তাই সকলকে বলি, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করুন, শক্তিশালী করুন, যুবকদেরকে কাছে টানুন, মা বোনদের কাছে ছুটে যান, ধানের শীষে ভোট চান, ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করবো। সকলকে ধন্যবাদ। সবাই একসাথে বলবেন, এই কোনো মার্কা আছে? উন্নয়নের কোন মার্কা আছে? খালেদা জিয়ার যে মার্কা নেই, গণতন্ত্রের জন্য লড়াই করছেন কোন মার্কা আছে? তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে কোন মার্কা আছে? আন্দোলন সংগ্রামকে সুসংগঠিত করেছে যে মার্কা কোন মার্কা আছে? বাংলাদেশকে আমার তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে কোন মার্কা আছে? খালেদা জিয়াকে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী বানাবে কোন মার্কা আছে? কোন মার্কা? একই সাথে তারা মিলিয়ে তাদের সাথে যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রামে গণতন্ত্রে একই মার্কা। ও ভাইয়েরা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, গণতন্ত্রের মার্কা, জিয়া পরিবারের মার্কা। সকলকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, 65 নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি ঢাকা দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। কেন হ্যালো, এখানে সিনিয়র ব্যক্তি
শান্ত হবো প্লিজ প্লিজ ভাই চুপ বিসমিল্লাহির রহমানির রহিম এই কোন নামের স্লোগান দেওয়া হলে পানিশমেন্ট হবে একটা স্লোগান হবে না আমি ক্ষুদ্র মানুষ হিসেবে দিলে কথা বলবো তোমরা শুনো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথমে এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়ে মহান স্রষ্টার দরবারে লাখ কোটি শুকরিয়া এবং আমরা সকলে বলি একবার শুকর আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক যাত্রাবাড়ি থানা অন্তর্গত ৬৫ নম্বর যুবদলের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার ইনাম ভাই আরো উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যতম নেতা সাবেক ছাত্র নেতা পরিশ্রম নেতা শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের চীনের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার ভাই আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব ইকবাল হোসেন বাবলু যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ আরো উপস্থিত আছেন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ শাহজাহান চৌধুরী ভাই যুক্ত দপ্তর সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মুকিব হোসেন সহ আজকের এই অডিয়েন্সে প্রধান বক্তায় বক্তব্য দিয়েছে আমাদের এই বাংলাদেশের যুব সমাজের অহংকার রাজপথ থেকে বেড়ে ওঠা রাজপথে মৃত্যু সঞ্চয় লুটে পড়েছিল মাগুরা ২ আসনের ধানের শীষের কান্ডারি ঢাকা মহানগর যুবদলের সংগ্রামী সদস্য সচিব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সাহেব রাস্তা ভবন চট্টগ্রাম বড় ভাই রবিউল ইসলাম নয়ন ভাই তাদের জন্য ধন্যবাদ জানিয়ে সঞ্চালনায় রয়েছে ছেলেহের ছোট ভাই জামিন সহ এই কর্মী সভা সফল করার জন্য উপস্থিত রয়েছেন আমার এই অঞ্চলের পিতৃ সমতুল্য বাবা সমতুল্য এবং যাত্রাবাড়ি থানা যুবদলের সিনিয়র রাজনীতি নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক সহযোদ্ধাদের সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। বক্তব্য দেব না, সিনিয়রদের সামনে বক্তব্য দেওয়ার কিছুই নাই, সিনিয়রের বক্তব্য দিয়েছে। তবে ভাই এই দলটা করতে গিয়ে আমি এই এলাকায় ২৭ বছর ধরে বসবাস করি। ২৭ বছর ধরে বসবাস করতে গিয়ে কোনো বাড়িঘর ছিল না, এলাকায় ৩-৪টা বাড়িঘর ছিল। আমি মা মারা যাওয়ার পরে ২৫ বছর আগে মা মারা গেছে, সেই সন্তান একটা ৩ বছর, একটা ৬ বছর, একটা ১২ বছর, একটা ১৫ বছর, আমি ১৭ বছরে বাল্য বিয়ে করে এই তুষার দ্বারা পদার্পণ হয়েছি। আমি ৬৫ নম্বর অন্তর্গত তুষার দ্বারা আবাসিক এলাকার কৃতি সন্তান। আমি আপনাদের কারোর সন্তান, কারোর সমবয়সী ভাই, কারোর বাবা সমতুল্য। আমি সকলকে প্রথমে একটু ধন্যবাদ জানাই যে আপনারা এবং সুশৃঙ্খল ভাবে আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দদের বক্তব্য শোনার জন্য সংগঠনের তরফ থেকে রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ। ভাই, রাজনীতি করতে গিয়ে আমি এই কোঠা আন্দোলনের হাত দিয়ে আমাকে একটা কমিশনার মানুষ হয়ে আমাকে ধরিয়ে দিল। আমি জেলে গেলাম, ৩৬ দিন পর বাইর হওয়ার পরে ৪ দিনের মাথায় আবার টিভি পুলিশ আমাকে গ্রেফতার করা হলো। আমি ওদিন অনেক কান্না করেছিলাম যে আমি হয়তো কোথাও কোনো জায়গায় পাপ করেছি, কিন্তু জেলে যাওয়ার পরে ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, মাসুরা করেছি হুজুরদের সাথে। আমি মনে করছি জেল খাটায় এটা মনে হয় আল্লাহর একটা নিয়ামত ছিল। আমি সেই আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাই এবং ওই জেল খাটার সময় আমার দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাই
অর্থ দিয়ে আমার ফ্যামিলির পাশে সহযোগিতা করেছে। যাত্রাবাড়ি থানা যুবদলের বাতিঘর মাতোয়ারির কৃতি সন্তান, যাত্রাবাড়ি থানা যুবদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্রদ্ধেয় বড় ভাই শেখর ভাই ব্যাপকভাবে আমার খোঁজ খবর নিয়েছে। পরিশেষে আর একটা কথা বলতে চাই, জেলখানায় যা দেখি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সঙ্গে আমি আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার ইনাম ভাই জেল হাজতে রয়েছেন। আমি তার জেল পার্টনার হিসেবে ছিলাম। ভাই আমাকে ভালো অনেক নির্দেশনা দিয়েছে। আমি সে দোয়া কামনা করি এবং আমি এই তুষারধারা বাসী নিয়ে 65 নং বাসী নিয়ে যাত্রাবাড়ি থানা অন্তর্গত 65 নং বাসী নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকার দ্বার প্রান্তে যাত্রাবাড়ি আর কদমতলী থানার আমরা নেতৃত্ব দিচ্ছি সিনিয়রদের নিয়ে। আর বাংলাদেশের সেই বিজয় এই যাত্রাবাড়ি 65 নং আর কদমতলীর মধ্য দিয়ে হবে ইনশাআল্লাহ। আমরা সিনিয়রদের দেখিয়ে দিতে চাই, ভাই এই রাজনীতি করতেছি, ছেলে মেয়ে ঘরে থাকতো, খাবার দিতে পারি নাই, রাস্তায় ভ্যান গাড়িওয়ালারা অনেক সময় বাসায় এসে অন্য মানুষের ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করেছি, বলছে খাবার নাই, ভাত ছিল, এক প্লেট ভাত ছিল। আমার বউকে বলছে আর বাবা গরমের দিন প্লেটের ভিতরে একটু পানি দাও, পানি দিয়ে 3 ভাগ করে খাও, কাঁচা মজার পেট দেখাও, অনেক ভালো লাগে, শরীর ভালো থাকবে। আমার বউ ধন্যবাদ জানাইছে। রাজনৈতিক সহযোগিতা ছিল আমার সহকর্মী সহ আমার ছোট ভাই, আমার এলাকার সকল রাজনৈতিক সহযোগিতাদের নিয়ে 29 তারিখে অবস্থান কর্মসূচিতে আমার এই 65 নং ওয়ার্ডের সর্বোচ্চ ভূমিকা ছিল। সেই ভূমিকায় আমার এলাকার 30 জন সহ আমার ছোট ভাই হাসান সরকার 1 নম্বর আসামি ছিল, তিনি গ্রেফতার হয়। থানাকে তাকে দিয়ে তার দিয়ে ইলেকট্রিক তার দিয়ে তাকে টর্চারিং করা হয়েছে। কিন্তু আমি ভাই হিসেবেও আমি তার পাশে থাকতে পারিনি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ভাইকে তুমি সুস্থ রাখো, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। তোমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং তুষারধারাবাসী আমাকে অনেক দিকে সাপোর্ট দিয়েছে। তুষারধারাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন বক্তব্য দিব সিনিয়ররা, আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই যে সামনে আমার একটা দোকান আছে, 19 তারিখে দেশ বিজয় হওয়ার আগে 19 তারিখে আমার ছোট ভাইয়ের একটা দোকান ছিল, প্রায় 30 থেকে 40 লাখ করে একটা শোরুম। আজকে আপনারা দেখে যাবেন, সেই শোরুমটা জ্বালিয়ে খান করে দিয়েছে। সেই আগুনকে দুশোটা চাপাতি নিয়ে খাওয়া ছিল। 9টার সময় আগুন লেগেছে, সকালে আগুন নিচ্ছে, শুধু একটা এসি বাই করে গেছিল। তার ধন্যবাদ জানাই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, এই শুকরিয়া জানাই। সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছে, আমার দোকান একটু পরিদর্শন করবে। এগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ যে অমর হক তারেক যে জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা যে জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, যাত্রাবাড়ি থানা যুবদল জিন্দাবাদ, 65 নং ওয়ার্ড অন্তর্গত সকল বাসী ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের নারে বক্তব্য নিয়ে আসবেন জনাব খুরদার আনাম ওয়াকারাম আহমেদ যুবদল ঢাকা দক্ষিণ। এবং ঢাকার সদস্য স্বতন্ত্র গুরুত্বপূর্ণ ওয়ার্ড যুবদলের আজকের এই পরিষেবার সভাপতি শাহনাম সঞ্চালনার দায়িত্ব আছেন অত্রওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন এবং আজকের এই পরিষেবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব সাবেক সকল ছাত্র নেতা
ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব, রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করে রাজপথে চূড়ান্ত বিজয় মিছিল যিনি করেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর পূর্ব দলের বিপ্লবী সদস্য শহীদ জনাব রবিউল ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক, সাবেক সফল ছাত্ররা, ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব এম এ গাফফার, উপস্থিত আছেন জাতীয় দল ঢাকা মহানগর আহ্বায়ক, সংবিধান দলের সাবেক সফল সভাপতি জনাব ইকবাল হোসেন মাধব, উপস্থিত আছেন জাতীয় দল ঢাকা মহানগর আহ্বায়ক, আলিগঞ্জ ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব মুফতি হুসাইন এবং যিনি দাপ্তরিক দাবি সার্বক্ষণিক ঢাকা মহানগর যুব দলের সহযোগিতা করে যাচ্ছেন প্রিয় ইসলাম ছোট ভাই ডাক্তার সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বসে আছেন জাতীয় যুব দল চামড়া থানার নেতৃবৃন্দ শেখর ভাই, মধু ভাই, নাইম মাঝি, ফাইম, সৈকত, রানা, অপস, জাতীয় যুব দলের এস্তাবাজন প্রিয় নেতৃবৃন্দ এবং অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সামনে যে মুরব্বিয়ান বসে আছেন জাতীয় থানায় অত্র ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে মুরব্বীদেরকে ধন্যবাদ জানাই এই জন্য আপনারা আসার কারণে এই আজকের এই সমাবেশটি প্রাণোজ্জ্বল এবং উজ্জীবিত হয়েছে। আপনারা সাথে আপনাদের স্নেহভাজন, আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তানরা উৎসাহিত এবং উৎফুল্ল অনুভব করছে। তাই আপনারা প্রতিটা কর্মসূচিতে এইভাবে আপনারা থাকলে সবাই সুসংগঠিত থাকবে। প্রিয় আজকে এই কর্মসভাটি একটি নির্দেশনামূলক কর্মসভা। আমি বুঝতে পারি নাই কেন পুরো ওয়ার্ডের মধ্যে একটা জায়গাতে কর্মসভাটা এক পেশে নিয়ে আসা হলো। পরে জানলাম যে এই এলাকায় নাকি দীর্ঘদিন কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম হয় না। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এই কর্মসূচিকে, এই কর্মসভাকে উপলক্ষ করে এলাকার মানুষের যদি কোনো কষ্ট দেওয়া হয়, তার উপর যদি চাঁদাবাজি করা হয়, কোন ধরনের যদি মানুষ উপর বল প্রয়োগ করা হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনের নিয়মে চলবে, সংগঠনের নিয়মের কোন ব্যত্যয় করতে দেওয়া হবে না। প্রিয় নেতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি সময়ের সুযোগ পেয়েছিলেন, তিনি দলকে সুসংগঠিত এবং দলকে নিয়ন্ত্রণ করার জন্য সেদিন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবকদের দলকে বলে দিয়েছিলেন, তোমাদের সামনে দুটি পথ খোলা আছে, একটি নাজিমুদ্দিন রোড আর একটি দেশ ছেড়ে চলে যাওয়া। যদি নিয়ন্ত্রিত না হয়, যদি নির্দেশনা অমান্য করো, তাহলে নাজিমুদ্দিন রোডে জেলখানায় যেতে হবে, আর তার চেয়ে কেউ বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। এভাবে তিনি কঠোর চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে দমন করছিলেন। আজকের অভিভাবক, আজকের 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি একটি কথা বলে দিয়েছেন। তিনি বলছেন, যদি তার নির্দেশ অমান্য করে, নির্দেশ যদি কেউ করতে না পারে, দলের শৃঙ্খলার মধ্যে যদি না থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে অনেক বড় বড় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দল থেকে অনেকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তাই আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের প্রত্যেকের হিসাব আমাদের কাছে আছে। হয়তো কিছুটা ছাড় দিচ্ছে, এর অর্থ এই নয় যে সবসময় ছাড় দেওয়া হবে না। ব্যক্তি সে দল করা, দলের সে দল করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জনপ্রিয় স্লোগান দিয়ে কার্যকর করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি ব্যক্তি কিছু না, দল আমার চেয়ে অনেক বড়, আগে দল পরে ব্যক্তি। আপনি ব্যক্তির কারণে দল ক্ষতিগ্রস্ত হবে, এটা দল কোনোভাবে মেনে নেবে না। যেমনিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে, সবার আগে বাংলাদেশ, অবশ্যই সবার আগে বাংলাদেশ। এখানে অন্য কোনো কথা চলবে না, অন্য কোনো কিছুর সাথে আপোষ করা হবে না। কারণ প্রিয় নেতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে নিজের মনের মতো করে ভালোবেসে, রণাঙ্গনে যুদ্ধ করে, প্রিয়তমা স্ত্রীর কথা ভুলে গিয়ে, সন্তানের কথা ভুলে গিয়ে শুধু একটি মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন, সেটি ছিল মাতৃভূমিকে স্বাধীন করতে হবে, বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম দিতে হবে। সেজন্য যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে। সেজন্যই তিনি দেশটাকে এত বেশি ভালোবেসেছিলেন। তিনি তৎসময় ছাত্রদেরকে নিয়ে হিজবুল বাহারে গিয়েছিলেন, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে। জিয়াউর রহমান সাগর নিয়ে বলছিলেন, বলো এটা আমার দেশ,
বলো এটা আমার দেশ। কারণ যখন আপনি বলবেন আমার দেশ, তখন দেখবেন গর্বে আপনার বুক ভরে যাবে, এটা আমার দেশ। আজকে শুনতে পাচ্ছি যদি কথা বাস্তব অত্যন্ত ভালো, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী থেকে সামরিক ট্রেনিং দেওয়া হবে অবশ্যই প্রয়োজন, যেটা উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হিন্দুস্তানি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যদি টিকে রাখতে হয়, অবশ্যই আমাদেরকে প্যারামিলিটারি ট্রেনিং নিতে হবে। পৃথিবীতে অনেক দেশ আছে প্যারামিলিটারি ট্রেনিং, ইরান আছে, উত্তর কোরিয়া আছে, দক্ষিণ কোরিয়া আছে, কিউবাতে আছে। তারা প্যারামিলিটারি ট্রেনিং নিয়ে থাকে তাদের দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই আধিপত্যবাদী শক্তি ওইখানকার একজন উলঙ্গ অর্ধউলঙ্গ নেতা কি সাধু নাচ করে বাংলাদেশকে নাকি 2 ঘন্টার মধ্যে দখল করবে? আসো, দুনিয়া দেখা হয়েছিল, সেই স্মৃতি আমরা ভুলে যাই। আমি বাংলা মায়ের সন্তান, আর কেউ যদি বাংলাদেশের মানচিত্র দিকে তাকায়, মানচিত্রের উপর যদি থাবা দেওয়ার হিংস থাবা দেওয়ার চিন্তা করে তার হাত কেটে নেওয়া হবে, তাকায় চোখ খুলে নেওয়া হবে, বেশি হবে। কারণ সাহস করতে পারি, সাহস পাই শহীদ জিয়া রহমানের আদর্শ থেকে, কারণ তিনি লড়াই করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি রণাঙ্গনের বীর যোদ্ধা, বীর বিক্রম। এই খুনি মাফিয়া হাসিনা তার খেতাব কেড়ে নিয়েছিলেন, বইয়ের পাতা থেকে স্বাধীনতার ঘোষণা বাদ দিয়েছিলেন, এখন আবার সংযুক্ত হয়েছে। বীর উত্তম খেতাব কেড়ে নিয়েছিলেন, কিন্তু মানুষের মন থেকে, হৃদয় থেকে জিয়া রহমানের নাম দিতে পারেন না, কেড়ে নিতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাত্রে, এই মুরব্বীরা এখানে আছে, তারা জানে কেন জিয়া রহমান এত জনপ্রিয় হয়ে গেলেন। মাত্র 3 বছরের মাথায় কি তার ক্যারিজমেটিক লিডারশিপ, 50 বছর 60 বছর তারা রাজনীতি করেছিলেন, সবাই জিয়া রহমানের কাছে পরাজিত হলেন জিয়া রহমানের 3 বছরের শাসনের কাছে। তিনি দেশটাকে ভালোবেসেছিলেন, তিনি শুধু এটাই বুঝতেন এটা আমার দেশ। তিনি সন্তানদেরকে সাইকেল দিয়ে স্কুলে পাঠাতেন, নিজের গাড়ি ব্যবহার করতে দিতেন না, বলতেন এটা আমি সরকারি কর্মচারী, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা আমার পাওয়া, তোমার নয়। তার এক সাইকেল চালিয়ে স্কুলে যেতেন, আর আপনার সাইকেল নিয়ে বাসার এসি পর্যন্ত ব্যবহার করতে দিতেন না। তিনি বলতেন আমি প্রেসিডেন্ট, এটা শুধু জনগণের টানে আমার জন্য করার জন্য, তোমাদের জন্য না। এরকম একজন স্বচ্ছা দেশপ্রেমী পরিচ্ছন্ন রাষ্ট্রনায়ক ছিলেন। বিদায় 3 বছরের শাসনে মানুষ 50 বছরের ইতিহাস ভুলে গিয়ে জিয়া রহমানকে ভালোবেসেছিলেন, আর জিয়া রহমানের কাছে নিচ্ছে সারা বাংলাদেশের নাম জানা যায় জানিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র জিয়া রহমানের পরে জিয়া রহমানকে ভালোবেসে। অন্যদিকে দেখেন শেখ মুজিব দীর্ঘদিন রাজনীতি করেছিলেন, অনেক বড় বড় বক্তব্য দিয়েছিলেন। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, দেশ ছেড়ে পানি দিলেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান নাই, মানুষের কি অবস্থা একবার চিন্তা করেন নাই, পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন। আমরা যখন হরতাল হলো টাকা, আমরা সেদিন রাত্রে বাসায় থাকি না, কারণ পুলিশ আসবে আমরা জানি, আমরা তো মাঠে সামান্য করি। এটা সব কর্মী জানে যে পরবর্তী দিন হরতাল বা অবরোধ কর্মসূচিতে আগামী রাতে বাসায় পুলিশ আসবে। পাকিস্তানে হামলা করলো, কিন্তু শেখ মুজিবকে তৎসময় তালুকদিনেরা যখন বললো আপনি বাসায় থাকবেন না, কেন আমি বাসায় থাকবো? উনি বাসায় থাকলেন, স্বেচ্ছায় কারাবরণ করলেন, তিনি শরীর থাকেন না। যুগে যুগে তারা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছে, বছরকে বছর মাটির গুহার ভিতরে, সুরঙ্গের ভিতরে বাংকার করে যুদ্ধ চালিয়ে গেছেন, আত্মসমর্পণ করেন নাই রাশিয়ার কাছে। আর শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন, অন্য নেতা কুপাল কামুন নাসিরা সবাই ক্যালকাটায় পালিয়ে গেলেন, সেখানে বিরাট বহুল জীবন যাপন করলেন, রণাঙ্গনে কেউ আসলেন না। আপনাদের কাছে প্রশ্ন, এলাকাবাসীর কাছে প্রশ্ন, মুরব্বীদের কাছে প্রশ্ন, আপনারা বলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতার নাম বলেন যে মুক্তিযুদ্ধের সময় শহীদ ছিল, কেউ আছে কিনা? নামটা বলে কেউ না। সেদিন বাংলা মায়ের দামাল ছিল, অস্ত্র হাতে ছিল, জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার আহ্বানের মাধ্যমে জনগণ বুঝতে পেরেছিল একজন আছে যিনি স্বাধীনতার ঘোষণা করছেন, তার নেতৃত্বে যুদ্ধ করা যায়। আমি মেজর দিয়া বলছি, জিয়া রহমানের ঘোষণার পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল, লড়াই করছিল, যুদ্ধ করছিল। আর যুদ্ধ নামের সেই বিদ্রোহ, বিপ্লবের শিক্ষা, সেই আদর্শের জনক শহীদ জিয়াউর রহমানের দমন থেকে তার দমনের যে রক্ত প্রবাহ, সেটা আমরাও ধারণ করি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাল দিয়ে সৃষ্টি বাংলাদেশি জাতীয়তাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমৃতপাল প্রথমে বলছিলেন সর্বপ্রথম
সৃষ্টিকর্তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখা। দ্বিতীয় দফা বলেছিলেন প্রত্যেক বিশ্বের সাথে সর্বাপরাধের ভিত্তিতে সম্পর্ক সৃষ্টি করা। এভাবে জনগণ মানুষকে দীক্ষিত করছেন, জনগণকে দীক্ষিত করছিলেন এবং অপরাপর ধর্মের প্রতি সম্মান দেখানো। তিনি রাজনীতিকে রাজনীতির মাঠে কঠিন করে সবাইকে বলছিলেন যারা রাজনীতি করবে জনগণের পাশে থাকতে হবে, বিরাট কোন আয়াসী জীবনযাপন করা যাবে না। এই খুনিয়াছিলেন মাফিয়া সরকারের ভোট চোর এমপিরা কেউ এলাকায় যেতেন না, শুধু নির্বাচনের আগে কাল টাকা ছড়িয়ে দিতেন, দিনের ভোট রাতে হয়ে যেত, তারা এমপি হতেন। আমাদের নেতা তারেক রহমান এদেশের জনগণের কাছে কথা দিয়েছিলেন, বলছিলেন আমি আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব, বাংলাদেশে আর দিনের ভোট রাতে হতে দেব না, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। সেই আত্মবিশ্বাস থেকে যেমন তার প্রমাণের নেতৃত্বে দীর্ঘ 17-18 বছর লড়াই করেছেন, আর সেই লড়াইয়ের চূড়ান্ত ফসল এসেছিল 24-এর 5 আগস্ট। এই 5 আগস্টের মহান ছিলেন তারেক রহমান, যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন, হঠাৎ করে অকালে বৃষ্টির মতো কেউ যদি মনে করেন আমরা চিনিয়ে এনেছি, সেটা বোকার স্বর্গে বসবাস। আজকে প্রথম লিড নিউজ দেখলাম যে জনগণের উপর 12,000 কোটি টাকার ট্যাক্স ছাপিয়ে দেওয়া হলো। আপনি যে মোবাইল ব্যবহার করেন সেই মোবাইলেরও ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো, প্রত্যেকটা জিনিসের গ্যাস, বিদ্যুৎ সবকিছুর মূল্য বাড়িয়ে দেওয়া হলো। এখন তো মাফিয়া সরকার নাই, কেমন আপনারা এটা করেন? আমি বলতে চাই এই জন্যই দীর্ঘ 4 মাস 5 মাস অতিবাহিত হলো, মাফিয়া সরকারের লুটপাট করা, অবৈধ টাকা যেগুলো পাচার করছে সেগুলো ফিরিয়ে আনার ব্যাপারে কি উদ্যোগ নিয়েছেন জনগণের সাথে সামনে স্পষ্ট ভাবে আপনাদেরকে বলতে হবে। এটা দেশের জনগণের টাকা, মানুষের কর্তৃত্ব টাকা, ট্যাক্সের টাকা বিদেশে পাঠাচ্ছি, দায়িত্বটা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, অন্তর্বর্তী মানে অল্প সময়ের জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে এই টাকা ফিরিয়ে আনার জন্য। যারা বাংলাদেশকে খুন গুম সর্বরাজ্য কায়েম করেছিল তাদেরকে গ্রেফতার করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার যোগাযোগ ছিল, যোগাযোগ থাকবে, সংস্কার সবসময় চলতে থাকবে। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করে রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখার সেই স্বপ্ন দেখবে না, সেই স্বপ্ন দেখলে কিন্তু পরিণতি ভালো হবে না। আমরা বলতে চাই এই দুনিয়ার কথায় কথায় বলতেন যাদের উন্নয়ন পরে গণতন্ত্র, আজকে আপনারা 21 সুরে সুর দিয়ে বলছেন আগে সংস্কার পরে গণতন্ত্র পরে নির্বাচন। হাসিনা সুরে সুর দিয়ে কথা বলে হাসিনা সুরে কঠিন করে নিতে হবে। হাসিনা পালিয়ে যেতে পারছে, আপনারা পালিয়ে যেতে পারেন। আজকে দেখেন সম্মান কাকে বলে? কারো সম্মান কেউ কেড়ে নিতে পারে না। ইজ্জত সম্মান আল্লাহ কর্তৃক প্রদত্ত। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে রেখেছিলেন। ন্যূনতম সিনিয়র সিটিজেন হিসেবে তার যে নাগরিক অধিকার ছিল চিকিৎসার, সেই চিকিৎসা সুযোগটাও দেওয়া হয় নাই বেগম খালেদা জিয়াকে। আল্লাহ অশেষ সমাজে তিনি মুক্তি পেয়েছেন। তিনি চিকিৎসার জন্য শুধু লন্ডন গিয়েছেন। চিকিৎসার জন্য যাওয়ার আগে কাতারের প্রধানমন্ত্রী তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন। এটাই সম্মান। আজকে আমার নেতা প্রিয় নেতা জাতীয় দল বিএনপি চেয়ারপারসন সাংগঠনিক অভিভাবক জনতা জনাব তারেক রহমান, যেখানে বিশ্ব নেতারা নিমন্ত্রিত অতিথি হয়েছে হোয়াইট হাউসে, সেখানে তারেক রহমানকে নিমন্ত্রণ করা হয়েছে। এটাই আমাদের গর্ব। আজকে বিশ্ব নেতার কাতারে তারেক রহমান অনেক আগে যে যাই এবং যত অপবাদ এসব অপবাদ আর কাজে হবে না। এক সময় মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছেন খালেদা জিয়া। তারেক রহমান এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষের কথা ভুলে যায় নাই। বাংলাদেশের মানুষের সুখ দুর্দশার কথা ধারণ করে সবসময় জনগণের পাশে ছিলেন। জনগণের এখনো জনগণের পাশে আছে এবং চূড়ান্ত বিজয় নির্ধারণ না হওয়া পর্যন্ত, মানুষের ভোট অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারেক রহমান জনগণের পাশে থাকবেন এবং চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তিনি বলছেন 2 বারের বেশি কাউকে প্রধানমন্ত্রী থাকতে হবে না, থাকতে দেওয়া হবে না। রাষ্ট্র ক্ষমতা লোক লালসা না থাকলে এই কথা বলতে পারে, অন্য কেউ বলতে পারে না। আমরা আশা করি অবশ্যই দেশের জনগণের দল বিএনপি আর জনগণ বিএনপিকে ভোট দিবে। সেই নির্বাচন আসলে জনগণ এখন উদ্গ্রীব হয়ে বসে আছে ধান শেষে ভোট দেওয়ার জন্য। প্রিয় নেতা ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব কয়েকজন সহযোগিতা দেখিয়েছেন, মামলা দেখিয়েছিলেন।
তিনি দানের শীষে স্লোগানে নামকে প্রকম্পিত করছেন, জোয়ারে নির্বাচনের জোয়ার সৃষ্টি করছেন। তেমনি ভাবে আপনাদের সবাইকে প্রত্যেকটা পাড়া মহল্লায় দানের শীষে জোয়ার সৃষ্টি করতে হবে। দানের শীষে জোয়ার সৃষ্টি করলে এরা পালিয়ে যাবে, বিচারক যারা আছে এরা পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার কথার মধ্যে একটা কথা মনে করলো, প্রায় সময় হলো এরশাদ কতদিন আগে 5 তারিখে ফরিদপুরে সমাবেশ করছিল। সেদিন এরশাদ বলেছিল এরশাদ ক্ষমতা আছে, এরশাদের ক্ষমতা থাকবে, বাংলাদেশের কোনো বিকল্প নাই। ঢাকায় এসে পরদিনে পর্যায় করতে বাধ্য হয়েছিল এরশাদ। আর খুনি হাসিনা পালানোর 2 দিন আগে বলছিলেন শেখের বেটি পালিয়ে যায় না। কে পালিয়ে গেল? কে পালিয়ে? আমিও বিশ্বাস করি শেখের বেটি পালিয়ে যায় না। তাহলে পালিয়ে গেছিল বাংলাদেশ থেকে একজন জারজ সন্তান, যিনি বাংলাদেশের সর্বনাশ সন্তান মাফিয়া হাসিনা পালিয়ে গিয়েছিল। এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরা খাদ্য থেকে 40 বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। এরা জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করেছিল তারেক রহমান এবং আরাফাত রহমানের স্মৃতিকে মুছে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর গজব, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। তাই আপনাদের প্রতি উদার আহ্বান, জনগণ খালেদা জিয়া তারেক রহমানকে ভালোবাসে। আমার জানা মতো, আমার দেখা মতো কয়েকজন বেগম খালেদা গ্রেপ্তার হওয়ার পর মাস প্রত্যেক বছর রোজা রেখেছে, খালেদা জিয়ার জন্য নামাজের জানাজায় বসে কান্না করছে। এটাই বেগম খালেদা জিয়ার অর্জন। আপনাদেরকে বলবো মেহেরবানি করে যারা নতুন ভাবে দল করতে আসছেন, অবশ্যই নতুনদেরকে স্বাগতম। আপনার দল করবেন, আসবেন, কিন্তু দলের শৃঙ্খলা, দলের আদর্শ মেনে চলতে হবে। জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। তিনি কি করতে চান, বাংলাদেশকে কিভাবে উন্নয়নের গোল মডেল হিসেবে উপস্থাপন করতে চান। এমন কোন কাজ করবেন না যে কাজ থেকে জনগণ বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়, যে কাজটি করলে দানের শীষের ভোট কমে যাবে, এমন কাজ করার অধিকার আপনাকে দেওয়া হবে না। যদি সুস্পষ্ট প্রমাণ পায়, তাৎক্ষণিক আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির জনপ্রিয়তা ধরে রাখা আপনাদের দায়িত্ব। আমাদেরকে যেভাবে মহানগরের দায়িত্ব দিয়েছে, আমরা তেমনি ভাবে আপনাদের ওয়ার্ড থানায় ঘুরে ঘুরে আপনাদেরকে সতর্ক করতেছি, সচেতন করতেছি। তেমনি ভাবে আপনারা ওয়ার্ড থেকে ইউনিট পর্যায়ে প্রত্যেকটা কর্মীকে সচেতন করবেন। আপনার চলনে বলনে চলাফেরায় মানুষ যেন কোন রকমের কষ্ট না পায়।